আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এমপি আনার হত্যা মামলার আসামি জিহাদকে 12 দিনের সিআইডি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বারাসাত জেলা আদালত। শুক্রবার সকালে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক শুভঙ্কর বিশ্বাস এই নির্দেশ দেন। পরে নিহত আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারে অভিযান শুরু করে কলকাতা পুলিশ। এতে মিলেছে তার দেহের খণ্ডাংশ বহন করা নীল রঙের পলিথিন ব্যাগ। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্ট। নিহত আনারের মরদেহ খণ্ডাংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। শহরের নিউ টাউনের পাশে ভাঙর এলাকার বাগজোলা খালে ডুবুরি নামানো হলে মেলে তার দেহের খণ্ডাংশ রাখার নীল ব্যাগ। এর আগে আনার হত্যায় অংশ নেওয়া কসাই জিহাদকে 12 দিনের রিমান্ড দেয় বারাসাত আদালত। সকাল 11টা নাগাদ তাকে উত্তর 24 পরগনার এ আদালতে তোলা হয়। কত টাকা ছিল? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, প্রথমে আনারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার দেহ টুকরো টুকরো করে কাটা হয়, হাড় ও মাংস আলাদা করা হয়। জিহাদকে বৃহস্পতিবার আটক করে কলকাতার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সে বসবাস করত ভারতের মুম্বাইয়ে, যাকে কসাই বলা হতো। শাহাদাত শাওন, আরটিভি। ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যার অভিযোগে গ্রেফতার আসামি শীর্ষ চরমপন্থী নেতা সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল, সহযোগী তানভীর ভূঁইয়া এবং সেলেস্তি রহমান 8 দিনের রিমান্ডে। অন্যদিকে হত্যার পর ব্যাগে ভরে এমপির শরীরের মাংস সরিয়ে ফেলার সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে। বিস্তারিত আর বাদলের রিপোর্টে দেখব। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের সিসি ক্যামেরার 13 মে দুপুর 2:53 ফুটেজ। দেখা যাচ্ছে আগে থেকেই ভেতরে থাকা কেউ একজন দরজা খুলে দিলে দুজনের সাথে সেই ফ্ল্যাটে প্রবেশ করেন এমপি আনার। সাথে থাকা অপর দুজন হলেন ঢাকায় গ্রেপ্তার হওয়া সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ও ফয়সাল নামে এক ব্যক্তি। এর 26 ঘন্টা পর 14 মে বিকেল 5:11 ওই ফ্ল্যাট থেকে সুটকেস হাতে বের হতে দেখা যায় সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুলকে। পরে আরও ছোট ছোট কয়েকটি ব্যাগ হাতে বের হতে দেখা যায় কসাই জিহাদকেও। বাইরে থেকে দরজা বন্ধ করে শাহিন। এমপি আনারকে আর ওই ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে ওই সুটকেস এবং ব্যাগেই ছিল এমপি আনারের মরদেহের মশলা মিশ্রিত খণ্ডিতাংশ। নাম প্রকাশ না করার শর্তে ওয়ারি জোনের এক ডিবি কর্মকর্তা বলেছেন, এই ফ্ল্যাটেই হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। গোয়েন্দা পুলিশ আনার হত্যায় জড়িত 3 জনের 10 দিন রিমান্ড চাইলে 8 দিন করে রিমান্ড দেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ। আসামিরা হলেন শীর্ষ চরমপন্থী নেতা সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ওরফে শাহিন ভূঁইয়া, সহযোগী তানভীর ভূঁইয়া ও সেলেস্তি রহমান। তবে এজলাসে কেঁদে কেঁদে আসামি সেলেস্তি রহমান নিজেকে নির্দোষ দাবি করেন। আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ারুল আজিম সাহেব এরা কখনোই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা ঘটে। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আর বাদল, আরটিভি, ঢাকা। অবৈধ সোনার কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে ভারতে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে পুলিশের তদন্তে উঠে এসেছে আনারের বাল্যবন্ধু এবং ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের নাম। এদিকে সংসদ সদস্য আনার হত্যার বিচার দাবি করেছে তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডোরিন এবং স্থানীয় বাসিন্দারা। ঝিনাইদহ থেকে শিপলুজামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই শাহিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও মাঝে মাঝে আসতেন দেশে। অভিযোগ রয়েছে, শাহিন উপজেলার এলাঙ্গি গ্রামে সুবিশাল বাগান বাড়ি গড়ে তুলেছেন। সেখান থেকে চলত আন্ডারওয়ার্ল্ডের কার্যক্রম। আমরা জানতে পেরেছি যে হয়তো বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বা আন্ডারওয়ার্ল্ডের কেউ আসতে পারে।
আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বলছে 2 যুগের বেশি সময় ধরে অবৈধ হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করতে করতে আখতারুজ্জামান শাহীন ও আনোয়ারুল আজিম আনারের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। সেই জেরে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াকে নিয়ে শাহীন কলকাতায় এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এদিকে এমপি আনার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনো। আর পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। রাজনৈতিকও কারণ মনে করছি না, ব্যবসায়িকও না, কারণ আমি আগে চাচ্ছি যে মূল যে আসামি আইনের আওতায় তাকে আনতে হবে। তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এদেরকে অনেকেরই ধরেছে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যিনি মূল প্ল্যানদাতা তাকে যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করে এনে, তবে আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার গত 12 মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন। এরপর 22 মে তার লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। সৈয়দ মাহমুদ, RTV। অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি তাকে পেতেই হবে। অপরাধী সাবেক আইজিপি কিংবা সাবেক সেনা প্রধান হলেও শাস্তির মুখোমুখি হতে হবে। এদিকে বেনজির আহমেদের সম্পদ জব্দের পর সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ হবে কিনা তা আদালত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে দুদকের আইনজীবী খুরশিদ আলম। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গ তোলা হলে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক শাস্তি পেতেই হবে। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান, আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। তিনি বলেন, অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। বিএনপি অপরাধীদের প্রশ্রয় দিলেও অপরাধীদের অপরাধী হিসেবেই দেখে আওয়ামী লীগ। অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা, শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের পর সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। 83টা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের প্রপার্টি সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ 33টি ব্যাংক অ্যাকাউন্ট সেই জব্দের আদেশ দিয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, অথবা তার মানে টাকা উঠানোও যাবে না, টাকা জমা দেওয়া যাবে না। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেনের আদালত 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও 83টি দলিলের সম্পত্তি সহ সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দেন। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ক্ষমতাসীনদের পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ আটকদের মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দেশ রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বানও জানান তিনি। চারিধারে যে পরিস্থিতি, তাতে সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে। পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। প্রতিনিয়ত বাড়ছে সবজি, মশলা, মাছ, মাংস এবং ডিম সহ নিত্যপণ্যের দাম। আর এই অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দাম বেড়েছে ব্রয়লার সহ সব মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে আদা, রসুনের কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। আর কাঁচামরিচের দাম গত সপ্তাহের চেয়ে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। বাজারে তদারকি ব্যবস্থা জোরদার না থাকায় বাজারে অস্থিরতা তৈরি করছে বলে মত ভোক্তাদের। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে এই বিষয়ে থাকছে।
নানা অজুহাতে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দিন দিন সবই যেন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। মরিচের কেজি গেল সপ্তাহ থেকে বিক্রি হচ্ছে 200 টাকায়। সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। সবজির বাজার বর্তমানে আগের মতো না, একটু দাম বাড়তেছে কাঁচা মরিচের, এখন আদা রসুনের দাম একটু বাড়তেছে। ঈদের সামনে ঈদ তো, এ কারণে দাম বেশি, আর ওনারা বলতেছে মাল কম। কারণ আমদানি হয় কম, তো তাই এরকম মানে একটু দাম হয় বেশি। রোদ মানে যে অনেক রোদ, তাই গাছ মুছ সব হয়ে যায়, শুকিয়ে যায়। কোরবানি ঈদের অনেক আগেই খোরা যুক্তিতে বেড়েছে সব ধরনের মশলার দাম। চড়া দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। সামনে কুরবানি না, প্রতিটা গরুতে 10-12 হাজার টাকা করে। ষাঁড় গরু কিনতে গেলে 10-12 হাজার 15 হাজার টাকা বেশিটা কিনতে হয়, কিনেও দেই লস। বাড়ছে মশলা, এলাচির দাম বাড়ছে, জিরার দাম বাড়ছে, লং গোলমরিচ, এগুলো সামনে কোরবানি, এগুলো চাহিদা বাড়তেছে, দামও বাড়তেছে। যে জিরা ছিল 600, এখন 750, 780 চলতেছে। যে এলাচ ছিল 2200, এখন 3300, 3500 চলতেছে। বাড়তি দাম অব্যাহত আছে ব্রয়লার সহ সব জাতের মুরগিতে। ব্রয়লারে তো বাড়তেছে ডিমের কারণে, ডিমের দাম কম। ডিম আপনার একটা বাচ্চা যখন আমরা পালি তখন আসলে 22 টাকা 23 টাকা, এখন একটা বাচ্চার দাম 95 টাকা, 95-100 টাকা। আর পাকিস্তানি ককের বাচ্চা হলো 140-50 টাকা। দ্রব্যমূল্যের এমন অবস্থায় পকেটের হিসাব মেলাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। 1000 টাকায় যে বাজার হবে এটা আর বলা যাবে না। যেটা 1000 টাকার বাজার, ওটা এখন 2000 হয়ে গেছে। প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে নির্ধারিত, সেই মূল্য থেকে সামান্য 19-20 হইতে পারে, বাট যার যতটুকু ইচ্ছা বাড়ায় দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। সরকার ভিতরে যাইতো, জনগণের মাঝে যাইতো, তাহলে হয়তো বুঝতে পারতো যে আসলে মানুষ কত কষ্টে আছে এই বাজার নিয়ে। আমাদের চাহিদা হচ্ছে 2 কেজি, 800 টাকা কেজি বলে আজকে নিতে হচ্ছে 1.5 কেজি বা 1 কেজি এরকম। সিন্ডিকেটটা যদি আমরা ভেঙে দিতে পারি, তখন হয়তো প্রাইসগুলো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো মানুষ তারা কিনতে পারবে। শুধু বিশেষ সময় নয়, নিয়মিত তদারকির মাধ্যমে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি ভোক্তাদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। হজ সফরে নিশ্চিত থাকুন নিজ নম্বরে, রোমিং অ্যাক্টিভেট করুন মাই জিপি অ্যাপে। চলতি বছর পবিত্র হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৯,০০০ বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়। হানিস সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮,৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫,২৪৩ জন হজযাত্রী এসেছে। এছাড়া এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৪,৫৪৫টি। হজের সমস্ত কিছু বলতে গেলে সৌদি আরব সরকার অনেক সহজ করেছেন, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল ম্যানেজিং সবকিছু আগের বার থেকে মোটামুটি সুন্দর। আমাদের মূল হজ এখন বহুত দেরি আছে, বেশ কয়েকদিন দেরি আছে। এই পর্যন্ত আমাদের সুস্থ থাকতে হবে, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। মোট ৯৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন হজযাত্রীরা। এর মধ্যে ৪৫টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৩২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স আরও ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। আশা করছি যে এবছর হাজী সাহেবরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে হজ পালন করতে পারবেন। সৌদি আরবের আবহাওয়া, বিশেষ করে মক্কা এবং মদিনার আবহাওয়া এই মুহূর্তে খুব ভালো আছে। এ সময় হজের জন্য প্রস্তুত করা চিকিৎসা কেন্দ্র থেকে ৬,৫৫৭টি ব্যবস্থাপত্র নিয়েছে হাজিরা। সেই সাথে সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক সার্ভিসের সংখ্যা ৬,০৫৪টি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের হাজিদের সুষ্ঠুভাবে চিকিৎসার জন্য তারা যেন কোনো সমস্যায় না পড়ে, তারা এখানে আসতেছেন এবং তারা নির্বিঘ্নে চিকিৎসা এবং ওষুধপত্র এবং অন্যান্য ব্যবস্থাপনা তারা এখানে নিয়মিত পাচ্ছেন। এছাড়া সৌদি আরব গিয়ে মক্কায় ৩ জন ও মদিনায় ২ জন হজযাত্রী মারা গেছেন। সৌদি আরবে হজযাত্রায় গিয়ে এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। বিনিয়ামিন, RTV। বাংলাদেশ মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। রাত 8:30টার দিকে সীমান্তের পশ্চিম কুল নামক স্থানে এই বিস্ফোরণ হয়। এতে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার MSF হাসপাতালে ভর্তি করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাত 8:30টার দিকে সীমান্তের পশ্চিম কুলের বিস্ফোরণে নবী হোসেনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আবু তাহের গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে আর কেউ নিখোঁজ আছে কিনা তা জানাতে পারেনি কর্মকর্তারা।
বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আর তেমনটা হলে রোববার ভোর নাগাদ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমেল। নিম্নচাপটির এখনকার গতিপথ বাংলাদেশের পটুয়াখালী খেপুপাড়ার দিকে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সিলেটের কৈলাস টিলার ৮ নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আর এই কূপ থেকে প্রতিদিন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, গত বছরের জানুয়ারি থেকে কৈলাস টিলার ৮ নম্বর কূপে খনন কাজ শুরু করে বাপেক্স। কূপের ৩,৪৪০ থেকে ৫৫,০০০ ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে। এখনও পরীক্ষা চলছে। ধারণা করা হচ্ছে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে গ্যাস উত্তোলন শুরুর আশা প্রকাশ করেন তিনি। ফরিদপুরের ভাঙায় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে ৩৬,২০০ মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজী মেহেদি হাসান তামিমের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মেহেদি হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী SM তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যান তিনি। কাজ করার এক ফাঁকে ওই প্রকৌশলীর বাসা থেকে ৪০,০০০ মার্কিন ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙায় পালিয়ে আসেন। পরে তৌহিদুজ্জামান এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে রায়পাড়ায় তামিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ভূমিকা দিন দিন বাড়ছে। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে গ্রামীণ পর্যায়ে কাঁচামাল এবং পণ্য বিপণন সুরক্ষায় আলাদা বরাদ্দ চায় উদ্যোক্তারা। বর্তমান বাজার পরিস্থিতিতে এ খাতকে এগিয়ে নিতে স্থানীয় শিল্প এবং নারী উদ্যোক্তাদের সুরক্ষা, কৃষিভিত্তিক শিল্পায়নে মূসক, আয়কর এবং শুল্ক সহজীকরণের পক্ষে SME ফাউন্ডেশন। আর এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে ৩৪টি প্রস্তাব দিয়েছেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় টেকসই উন্নয়ন অর্জনের অন্যতম উপাদান SME খাত। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জাতীয় আয়ে আনুষ্ঠানিক SME খাতের অবদান 40%। পরিসংখ্যান বলছে, এশিয়ার অনেক দেশেই শিল্প খাতে SMEর অবদান 90%। মোট জনশক্তির 60%-এর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এ খাতে। বাংলাদেশে মোট অর্থনীতির প্রায় 1/3 অবদানের পাশাপাশি মোট শিল্প কর্মসংস্থানের 85% SME খাতের ভূমিকা রয়েছে। দেশের শিল্প খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ৭৮,১৮,৫৬৫। এর ৯৯% হচ্ছে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বা SME খাতের। হারিয়ে যেতে বসা অনেক ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি কাঁচামাল সহজীকরণের নিশ্চয়তা চান শিল্প সংশ্লিষ্টরা। আমাদের মার্কেটের যে বাজারটা আছে, এই বাজার সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক কম সাপোর্ট পায়। নতুন প্রজন্ম যাতে শিখতে পারে সেজন্য ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা। ১ লাখ টাকা কিংবা ৫০,০০০ টাকা মিনিমাম হাতে পাই, যে কাপড় সুতা এটুকু কিনে একটু কাজটা শুরু করতে পারবে। বাইরের বায়ারদের কাছে তুলে ধরতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কিছু হলেও যে বাইরে আমাদের এই পণ্যগুলো যেত আর কি। 2011-12 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত NBR ও সংশ্লিষ্ট সংস্থার কাছে SME ফাউন্ডেশন 523টি প্রস্তাবনা দিলেও মাত্র 79টি জাতীয় বাজেটে প্রতিফলিত হয়। তারপরও SME খাতের বিকাশের লক্ষ্যে আসছে বাজেটে 34টি প্রস্তাবনা দিয়েছে SME ফাউন্ডেশন। SME বান্ধব বাজেট প্রস্তাবনা SME ফাউন্ডেশন থেকে প্রতি বছরই দেওয়া হয়। আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি বড় বড় উদ্যোক্তার সাথে তুলনা করা হয়, তাহলে কিন্তু তারা আপনার হারিয়ে যাবে। ফলে তাদের জন্য আলাদা পলিসিটা করতে হবে, যাতে হলে বড়দের পাশাপাশি ছোটরা বেঁচে থাকে। পণ্যের গুণগত মান রক্ষা করে প্রতিযোগিতায় যেতে পারলে পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারিত হওয়ার পাশাপাশি SME খাত GDP-তে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। জাহিদ রহমান, RTV, ঢাকা।
আমরা পরিবহন খাতে শুল্কমুক্ত গাড়ি আমদানি এবং বিশেষ করে টায়ার এবং মোবিলটা চাই। জানি এবার সরকার বিশেষ করে টায়ার এবং মোবিলে জানি তাদের শুল্কটা মকুব করে, যাতে আমাদের পরিবহন খরচগুলো কমে যায়। আর গাড়ি আমদানির ব্যাপারেও, বাস ট্রাক আমদানির ব্যাপারেও আমরা চাই যে শুল্ক কমানোর জন্য। সার্বিক উন্নয়নে আমাদের দেশের যারা অগ্রণী ভূমিকা পালন করে তারা হলো আমাদের কৃষক। এই কৃষকদের ভর্তুকি প্রদান করে তাদেরকে ফসলের উৎপাদনে সহায়তা করার ক্ষেত্রে দেশে বাজেটে অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলে আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, আমাদেরকে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না। যে দ্রব্যমূল্যের ভারে আমরা জর্জরিত, সেই দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে, এটি যেন বাজেটের মূল উদ্দেশ্য হয়। ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েলের আগ্রাসন বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এই নির্দেশ দেন। রায়ে আইসিজের তরফে বলা হয় যে অবিলম্বে রাফায় ইসরায়েলের যে কোনো ধরনের হামলা বন্ধ করতে হবে। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটির দাবি, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর এই কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা। এদিকে আন্তর্জাতিক বিচার আদালত রাফায় হামলা বন্ধের আদেশ দেওয়ার কয়েক মিনিট পরই রাফায় সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, হামলার ভয়াবহতা এত বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছেন না। আর এদিকে আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি মন্ত্রীরা বলছেন ইসরায়েল এই আদেশ মানবে না। জিম্মিদের ফিরিয়ে আনতে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে অ্যাথলেটিক্স ফেডারেশনের সহসভাপতি সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়নের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সালাউদ্দিন। 11 বারের স্বর্ণজয়ী রেকেয়া খুকি এবং 4 বারের স্বর্ণজয়ী বিপ্লব উদ্দিন ভূঁইয়া প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন। 3 দিনের এই প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনে থাকছে 3000 টাকার অর্থ পুরস্কার। এছাড়া রেকর্ড গড়লে 10,000 টাকা প্রাপ্তির সুযোগ থাকছে এবারের প্রতিযোগিতায়। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।